আজকে হৃদয় থেকে আমি বলছি আপনাদের, কিছু ভাবানোর মতো কথা আমি বলবো আপনাদের। শুধু একটাই রিকোয়েস্ট, আমার কথাগুলোকে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আধুনিক বিজ্ঞান এবং ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা দুটোর মাঝে কি পার্থক্য পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আপনি এই যে আমার কথাগুলো শুনলেন বা আমার কণ্ঠকে শুনছেন, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন আসলে কে শুনছে? আপনার কান শব্দ গ্রহণ করছে, আপনার মস্তিষ্ক সেই শব্দকে বিশ্লেষণ করছে, কিন্তু যে জানছে সেই শুনছে। তাহলে যে শুনছে সে কে? প্রশ্নটি এতটাই সাধারণ যে আমরা প্রায় কখনো এটি নিয়ে ভাবি না, অথচ এই একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানব সভ্যতা হাজার হাজার বছর এক অসাধারণ অনুসন্ধানে নেমেছে। পৃথিবীর সবচেয়ে উন্নত গবেষণাগার, সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার এবং সবচেয়ে মেধাবী বিজ্ঞানীরাও আজ একটি রহস্যের সামনে এসে থমকে দাঁড়িয়েছিল। সেই রহস্যের নাম চেতনা। আমরা জানি বিজ্ঞানের ভাষায় যে কিভাবে একটি নক্ষত্র জন্ম নেয়, আমরা জানি কিভাবে ডিএনএ জীবনের তথ্য বহন করে, আমরা জানি কিভাবে নিউরন একে অপরের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু আমরা এখনো নিশ্চিতভাবে জানি না আমি আছি এই অনুভূতিটি কোথা থেকে আসে। যখন আপনি আনন্দ অনুভব করেন, যখন আপনি ভালোবাসেন, যখন আপনি কোনো স্মৃতি মনে করেন, তখন সেই অভিজ্ঞতার ভেতরে যে সচেতন উপস্থিতি থাকে তার প্রকৃতি কি? বিজ্ঞান এটিকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি আজ পর্যন্ত। তাই চলুন আমরা জানার চেষ্টা করি যে প্রকৃতপক্ষে এই প্রশ্নগুলোর উত্তর কি। কথা বলতে এই কারণেই বিখ্যাত দার্শনিক ডেভিড চালমার্স চেতনাকে বলেছিলেন হার্ড প্রবলেম অফ কনসাসনেস, অর্থাৎ মস্তিষ্ক কিভাবে তথ্য প্রক্রিয়াকরণ করে তা বোঝা সম্ভব হতে পারে, কিন্তু অভিজ্ঞতার অনুভূতি কোথা থেকে আসে সেটি সবচেয়ে বড় রহস্য। নোবেল বিজয়ী পদার্থবিদ রজার প্যানরোজো মনে করেন মানব চেতনার পূর্ণ ব্যাখ্যা বর্তমান পদার্থবিজ্ঞানের কাঠামোর মধ্যে এখনো সম্ভব হয়নি। আধুনিক নিউরোসায়েন্স মস্তিষ্ককে দেখেছে, মনোবিজ্ঞান মানুষের আচরণকে দেখেছে, কিন্তু আত্মা কি বা চেতনা কি শুধুই মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়া, নাকি এর পেছনে আরো গভীর কিছু আছে? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর আজও বিজ্ঞানের কাছে নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই প্রশ্ন নতুন নয়। হাজার হাজার বছর আগে ভারতীয় সভ্যতার ঋষিরাও ঠিক এই প্রশ্ন নিয়ে গবেষণা করেছিলেন। তবে তাদের গবেষণাগারে ছিল না কোনো আধুনিক ল্যাবরেটরি, তাদের যন্ত্র ছিল না কোনো মাইক্রোস্কোপ বা এমআরআই মেশিন। তাদের গবেষণার ক্ষেত্র ছিল মানুষ নিজের চেতনা, নিজের অভিজ্ঞতা, নিজের অস্তিত্ব। তারা প্রশ্ন করেছিলেন আমি কে, যে চিন্তা করে সে কে, যে দেখে সে কে, যে স্বপ্ন দেখে সেই বা কে, আর যে স্বপ্নকে স্মরণ করে সে কে? এই অনুসন্ধানের অন্যতম বিখ্যাত চরিত্র নচিকেতা। কঠ উপনিষদে আমরা দেখি এক কিশোর মৃত্যুর দেবতা যমের কাছে গিয়ে এমন একটি প্রশ্ন করে যার উত্তর আজও পৃথিবী খুঁজছে। সে জিজ্ঞাসা করে মানুষ মৃত্যুর পরে থাকে কি থাকে না? শরীর শেষ হলে কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি মানুষের মধ্যে এমন কিছু আছে যা মৃত্যুকে অতিক্রম করে? মৃত্যুর দেবতা যমরাজ প্রথমে উত্তর দিতে চাননি, কারণ তিনি জানতেন এটি সাধারণ প্রশ্ন নয়, এটি মানব সভ্যতার সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটি। কিন্তু নচিকেতা অনড় থাকল। অবশেষে যম তাকে আত্মার জ্ঞান দিলেন। তিনি বললেন, আত্মাকে রথের আরোহী জেনে নাও, শরীর হলো রথ, বুদ্ধি হলো সারথি, আর মন হলো লাগাম। এই একটি শ্লোকই সনাতন দর্শনের অন্যতম মৌলিক ধারণা প্রকাশ করে। এখানে আত্মা, মন, বুদ্ধি এবং শরীরকে চারটি আলাদা স্তর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। মন আত্মা নয়, শরীর আত্মা নয়, মন একটি যন্ত্র, শরীর একটি বাহন, আর আত্মা সেই সত্তা যে এই সমস্ত কিছুর অভিজ্ঞতা লাভ করছে। হাজার বছর পরে আধুনিক বিজ্ঞানও এই একই বা একটি অদ্ভুত প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। যদি মানুষ নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে পারে, তাহলে চিন্তা এবং পর্যবেক্ষক কি এক জিনিস? আপনি বলতে পারেন আজ আমার মন খারাপ, অর্থাৎ আপনি মনকে পর্যবেক্ষণ করছেন। আপনি বলতে পারেন আজ আমি খুব চিন্তিত, অর্থাৎ আপনি চিন্তাকেও লক্ষ্য করছেন। তাহলে প্রশ্ন হলো পর্যবেক্ষকটা কে? এই প্রশ্নটি উপনিষদের কেন্দ্রবিন্দু। বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য আত্মার প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আত্মা সেই সত্তা যাকে কোনো অস্ত্র কাটতে পারে না, কোনো আগুন পোড়াতে পারে না, কোনো জল ভেজাতে পারে না। পরবর্তীতে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ একই ধারণা পুনরায় ব্যাখ্যা করেন। তিনি অর্জুনকে বলেন,
আত্মার কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। আবার শ্রীকৃষ্ণ পরের আরেকটি শ্লোকে বলেন, যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনই আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এখন কেউ এই ব্যাখ্যাকে গ্রহণ করতে পারেন, আবার কেউ নাও করতে পারেন, কিন্তু একটি বিষয় অস্বীকার করা কঠিন। আধুনিক বিজ্ঞান যেখানে এখনো আত্মার অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণ কোনোটি করতে পারেনি, সেখানে ভারতীয় দর্শন বহু সহস্র বছর আগে এই বিষয়ে একটি বিস্তৃত তথ্য নির্মাণ করেছে। এই অনুসন্ধান শুধু উপনিষদের সীমাবদ্ধ ছিল না। ছান্দোক্য উপনিষদে ঋদি উদ্বালক আরুণি তার পুত্র শ্বেতকেতুকে শিক্ষা দিতে গিয়ে একটি বিখ্যাত বাক্য উচ্চারণ করেন, তুমি সেই। এখানে সেই বলতে ব্রহ্মকে বোঝানো হয়েছে, অর্থাৎ মানুষের গভীরতম সত্তা এবং চূড়ান্ত সত্তার মধ্যে একটি সম্পর্ক রয়েছে। এই ধারণা পরবর্তীতে বেদান্ত দর্শনের ভিত্তি হয়ে ওঠে। আবার মান্ডুক্য উপনিষদে মানুষের চেতনাকে 4টি স্তরে বিশ্লেষণ করেছে: জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি বা গভীর নিদ্রা এবং তুরীয়। তুরীয়কে বর্ণনা করা হয়েছে এমন এক অবস্থা হিসাবে যা মন, ভাষা এবং সাধারণ অভিজ্ঞতার সীমার বাইরে। আশ্চর্যের বিষয় হল, আধুনিক চেতনা গবেষণাও আজ মানুষের বিভিন্ন চেতনা অবস্থাকে নিয়ে গবেষণা করছে। যদিও দুই পদ্ধতির ভাষা সম্পূর্ণ আলাদা, তবু উভয়ের আগ্রহ একই প্রশ্নকে কেন্দ্র করে। মন নিয়ে সনাতন দর্শনের আলোচনা আরও বিস্ময়কর। মহর্ষি পতঞ্জলি যোগসূত্রে লিখেছিলেন, চিত্তের বৃত্তিগুলির নিবৃত্তিই যোগ। এখানে চিত্ত বলতে মানুষের মানসিক কার্যকলাপকে বোঝানো হয়েছে। চিন্তা, স্মৃতি, কল্পনা, আকাঙ্ক্ষা, ভয়, আবেগ। পতঞ্জলি বলেছেন, এগুলো মানুষ নয়, এগুলো মনের কার্যকলাপ, আর এই কার্যকলাপকে পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকের মনোবিজ্ঞানও বলছে মানুষ নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে পারে। একে বলা হয় ম্যাটা অ্যাওয়ারনেস। কিন্তু প্রশ্নটি এখনো একই রয়ে গেছে, যদি আমার মনকে পর্যবেক্ষণ করতে পারি, তাহলে আমি কি শুধুই মন? হাজার বছরের ভারতীয় জ্ঞান পরম্পরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আত্মা, মন, বুদ্ধি, অহংকার এবং চেতনার একটি বিশদ মানচিত্র তৈরি করেছে। সাংখ্য দর্শন মানুষের অস্তিত্বকে বিশ্লেষণ করেছে, বেদান্ত আত্মার প্রকৃতি ব্যাখ্যা করেছে, যোগ দর্শন মনের কার্যপ্রণালী ব্যাখ্যা করেছে, উপনিষদ চেতনার রহস্য অনুসন্ধান করেছে, আর গীতা এই সমস্ত ধারণাকে একটি সমন্বিত রূপ দিয়েছে। আজ আধুনিক মানুষ এক অদ্ভুত সংকটের মধ্যে বাস করছে। প্রযুক্তি আগের যে কোনো সময়ের চেয়ে উন্নত, কিন্তু উদ্বেগ প্রচুর পরিমাণে বাড়ছে, তথ্য প্রচুর পরিমাণে বাড়ছে, সঙ্গে সঙ্গে আত্মপরিচয়ের সংকটও বাড়ছে। মানুষ পৃথিবীর দূরতম গ্যালাক্সির ছবি দেখতে পাচ্ছে, কিন্তু নিজের প্রকৃতি পরিচয় সম্পর্কে বিভ্রান্ত। হয়তো সেই কারণেই আজ আবার ধ্যান, যোগ এবং আত্মপর্যবেক্ষণ নিয়ে বিশ্বজুড়ে নতুন আগ্রহ দেখা যাচ্ছে। কারণ মানুষ শুধু তথ্য চায় না, মানুষ অর্থও খোঁজে, মানুষ জানতে চায় সে আসলে কে। আর এই জায়গাতেই সনাতন দর্শনের গুরুত্ব সামনে আসে। কারণ এটি শুধু বিশ্বাসের বিষয় নয়, এটি হাজার বছরের একটি জ্ঞান পরম্পরা, যা মানুষের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চেষ্টা করেছে। বিজ্ঞান এখনো অনুসন্ধান করছে, নতুন গবেষণা হচ্ছে, নতুন তথ্য আসছে, কিন্তু আত্মা কি, মন কি, চেতনা কি, মানুষের প্রকৃত পরিচয় কি, এই প্রশ্নগুলোর একটি সুসংগঠিত দার্শনিক ব্যাখ্যা সনাতন শাস্ত্র বহু হাজার বছর আগেই উপস্থাপন করেছে। আপনি সেই ব্যাখ্যার সঙ্গে একমত হতে পারেন, আবার নাও হতে পারেন, কিন্তু ইতিহাসের দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, আধুনিক বিজ্ঞান এখনো চেতনা এবং আত্মার রহস্য পূর্ণ উত্তর খুঁজে পায়নি। অথচ উপনিষদ, গীতা, যোগশাস্ত্র এবং বেদান্ত এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে এক বিশাল জ্ঞান ভাণ্ডার নির্মাণ করেছে। সম্ভবত সেই কারণেই যখন বিজ্ঞান এখনো প্রশ্ন করছে, সনাতন দর্শন উত্তর দেওয়ার চেষ্টা করছে। যখন গবেষণাগার এখন অনুসন্ধান করছে, তখন উপনিষদ বলছে নিজেকে জানো। যখন আধুনিক মানুষ জিজ্ঞাসা করছে আমি কে, তখন হাজার বছরের প্রাচীন ঋষিদের কণ্ঠে যেন আবার শোনা যায়, উত্তর বাইরে নেই, উত্তর তোমার ভেতরেই আছে। আর হয়তো মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার কোনো নতুন গ্রহ নয়, কোনো নতুন প্রযুক্তিও নয়, হয়তো সবচেয়ে বড় আবিষ্কার হলো নিজের প্রকৃতি সত্তাকে জানা। কারণ সময় পরিবর্তিত হয়, প্রযুক্তি পরিবর্তিত হয়, সভ্যতা পরিবর্তিত হয়, কিন্তু কিছু প্রশ্ন কখনো পুরনো হয় না। আর আত্মা ও মনের প্রশ্ন সম্ভবত তাদের মধ্যেই সবচেয়ে গভীর। ধন্যবাদ এতটুক সময় এই ভিডিওতে সময় দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন সকলের সঙ্গে, আর কমেন্টে আপনার মতবাদ জানিয়ে যাবেন। ধন্যবাদ।